আসছে তোমাদের? সিরাতকে বলো আনমিউট করতে। ভাইয়া কি বলবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ইয়েতে ভিডিও অন করতে পারবা? না না হ্যাঁ, না। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়ো এবং অর্থ বলো। শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করো। তুমি রেকর্ড করো। না, সিরাতই করো, তুমি দেখো। সিরাত, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি স্টার্ট করো ইন দ্য নেম অফ হোলি কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সিয়াম, তুমি এই সূরা ফাতিহার অর্থ বলো। এবং বাংলায় বলার চেষ্টা করো। তুমি তোমার নিজের ভাষায় বলো। তুমি যা বুঝেছো, যতটুকু নিজে বুঝো সেই অনুযায়ী তোমার নিজের যে ব্যাখ্যা সেটা বলো। একটু দাঁড়াতে হবে, আমি একটা তাফসীর থেকে পড়ি। এবং খুব শর্টলি বলবা, 3 to 3 minutes or 5 minutes maximum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সিফাত মিউট করো। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন আর আরবি বলার দরকার নাই, তুমি শুধু বাংলা পড়বো? আচ্ছা ঠিক আছে। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সহযোগিতা প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করিয়েছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আমাদের নেক্সট পর্বে শুরু করছি। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং। আমরা গত ক্লাসে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার নামে বিষয়গুলো পড়েছিলাম এবং গত ক্লাসে আমরা এও আলোচনা করেছিলাম ডেবিট এবং ক্রেডিট কিভাবে চেনা যায়। এবং আমি বলেছিলাম ডেবিট ক্রেডিট চেনার সহজ পদ্ধতি হলো আগে ক্যাশ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমার কাছে যদি কোনো কারণে ক্যাশ টাকা আসে তাহলে ক্যাশটা ডেবিট, আর ক্যাশ ডেবিট হইলে অন্য আরেকটি সমান পরিমাণ, আমার যদি কাছে 500 টাকা ক্যাশ আসে তাহলে ক্যাশ 500 টাকা ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট ক্রেডিটের ফর্মুলাটাই হলো কি, ডেবিট যত টাকা হবে ক্রেডিটও এত টাকা হবে। এবং একটা ট্রানজ্যাকশনের জন্য এই জিনিসটাকে বলা হয় একটা লেনদেন বা একটা ট্রানজ্যাকশন। একটা ট্রানজ্যাকশনের জন্য 2 লাইন লিখতে হবে, একটা লাইনে লিখতে হবে ডেবিট আর একটা লাইনে লিখতে হবে ক্রেডিট। এটা হলো বুককিপিং এর নিয়ম। এবং ক্রেডিটটা লিখতে হবে, যেমন আমার কাছে আমি বেতন বাবদ 1 লক্ষ টাকা পেলাম, আমি কি পেলাম? ক্যাশ টাকা পেয়েছি। তাইলে ক্যাশ কি হবে? ক্যাশ ডেবিট হবে 1 লক্ষ টাকা।
তাহলে ক্যাশ যদি আমার ডেবিট হয় তাহলে অন্য যে এন্ট্রি সেই এন্ট্রিটা হবে ক্রেডিট। তাহলে আমি কি পেলাম, কি বাবদ পেলাম, পেয়েছি টাকা, এই জন্য ক্যাশ ডেবিট। কি বাবদ পেলাম, তাইলে স্যালারি ইনকামটা হবে আমার ক্রেডিট। মনে থাকবে, এমপ্লয়ীদেরকে বেতন দেওয়া হলো 50,000 টাকা, ক্যাশ আসলো না গেল, তাহলে ক্যাশ কি হবে, ক্যাশ যদি ক্রেডিট হয় ডেবিট কি হবে, কি বাবদ দেওয়া হলো, স্যালারি। তাহলে স্যালারি এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আজকের যে চ্যাপ্টার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এর দ্বারা টাকা আসে না যায়, টাকা চলে যায়, এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে টাকা চলে গেলে ক্যাশ ডেবিট না ক্রেডিট, এখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য যদি টাকা চলে যায়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা ডেবিট না ক্রেডিট, ক্যাশ কি, তো ক্যাশ ক্রেডিট হলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্রেডিট হবে কেন, কি এতে কি কোনো সন্দেহ আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি ক্রেডিট হওয়ার কোনো সুযোগ আছে, নাই। এটা যদি কেউ হস করে এসেও বলে, অথচ আমার উস্তাদও বলে, তাইলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্রেডিট হওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা আছে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে ভুলে আগে ক্রেডিট লেখা থাকে এটা ঠিক করার জন্য, অথবা ভুলে দুইবার ডেবিট করে লেখা থাকে তাইলে সংশোধন করার জন্য এটা ক্রেডিট হতে পারে। আদার সংশোধন ছাড়া একদম স্বাভাবিক অবস্থা ক্রেডিট হওয়ার কোনো সুযোগ নাই। রেভিনিউ এক্সপেন্ডিচার ডেবিট না ক্রেডিট হবে, তাহলে টাকা আসবে না যাবে, টাকা গেলে তো টাকা ক্রেডিট, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচারটা কি হবে, ডেবিট। এবার এখান থেকে আমি পড়াবো না, আমি পড়াবো গতকালকে আমরা যে কাজ করেছি এটার ভিত্তিতে। এটা পারলে তো এই বইয়ের এগুলো বাকি থাকবে না, তাই তো। গতকাল আমরা কোন গ্রুপের কাজ করেছি, র গ্রুপের কাজের যে কাগজপত্র তোমার কাছে আছে, কোথায়, তোমার কাছে কি মেইলে আছে, ও কি প্রিন্টিং দিয়েছে এরকম আছে, প্রিন্ট কপি না দিতে দিয়েছিল, কই সেটা বের করো, এখনই হয়ে যাক। কি শিখেছো তোমরা, প্র্যাকটিক্যাল প্রমাণ। তুমি যদি র গ্রুপের এইটা পারো, তোমার ম্যানুয়ালের দরকার আছে, ম্যানুয়ালের বাপ ওইটা। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ করে ফেলি। এই জিনিসটাকে ছবি তোলো, আলবিকে পাঠাও, আলবি স্ক্রিনে নিয়ে আসো এখনই, ঝটপট প্রমাণ হয়ে যাক কি পারো। দিয়া আমাদের গ্রুপে ছেড়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দাও। তুমি যখন স্ক্রিন শেয়ার দিবে তাহলে অটোমেটিক দেখবে, তখন আর আমার ছবি আমাদের গ্রুপে দিয়ে দাও, গ্রুপ থেকে তুমি হোয়াটসঅ্যাপ থেকে ইয়ে করে নিবে স্ক্রিন, ওই যে তুমি যে প্রেজেন্টেশনে গেলা সেখানে। আরেকটা কাজ করো, এখানে এই প্রথম পেজের ছবিটা তুলো, এটাও পাঠা, এই এতগুলো দরকার নেই, ফার্স্ট পেজ হলেই হবে, অসুবিধা নাই। দ্বিতীয়টা তুলতে দেখছো, হ্যাঁ না ওইটা দরকার নেই, হ্যাঁ এইবার এটা দেখি কতদূর ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার শিখছো। ধরবো তো খুরশেদ ভাইয়ের এন থেকে, খুরশেদ ভাই যেহেতু গতকালকে কাছে আসে নাই। আমাদের গ্রুপে পাঠিয়ে দাও, কমন যে গ্রুপটা মার্কো অল। হ্যাঁ আচ্ছা, দাও দাও স্টুডেন্টের এখানে দাও, অসুবিধা নেই। এ আবার শোয়ে ফেললে কেন, ঘুরে ফেললে কেন,
ছবি আবার ঘুরে ফেলতে গেছে এনে রোটেট করে তুমি এটাকে সেভ করে নাও যেটাকে ক্যাপেক্স আর ওপেক্স বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে সংক্ষেপে বিদেশিরা ক্যাপেক্স বলে আর অপারেটিং এক্সপেন্ডিচার বা রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বলি সত্যিকার অর্থে এটাকে ওপেক্স বলে ক্যাপেক্স ওপেক্স মনে রাখবে হ্যাঁ এইটাকে তুমি ওই প্রেজেন্টেশন ওখানে নিয়ে যাও তুমি না একটা ফাইল বানাচ্ছো বললাম প্রথম যে 10টা ফাইল হ্যাঁ আছে তো একটা শীটের মধ্যে নিয়ে যাও একটা ডকের মধ্যেই ওই পেজটা নিয়ে যাও মানে ডকুমেন্টে নিয়ে যাবো হ্যাঁ 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 ডকের মধ্যে একটা ডকটা হ্যাঁ এটার উপরে ওই ইয়েটা নাও প্রথম হ্যাঁ এটা দাও প্রথম যে 10টা যে ছবিটা পিকচারটা তুলে এটা অ্যানিমেট এক জায়গায় সব হ্যাঁ এই তো তারপরে থার্ড নাম্বার পেজে তুমি এডিটিং এর থার্ড পেজে হ্যাঁ থার্ড পেজে হ্যাঁ থার্ড পেজে হ্যাঁ এটা পরে এটার নিচে না না এটা নিচে না এটা নিচে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জবের সাথে তো এটা রিলেটেড এটা ও এইটার এগুলো নিচে পরে হ্যাঁ এটার নিচে এটা না এখানে বাড়ো আরেকটা দিছে আরেকটা পেজ আছে হ্যাঁ এটা ওই পেজটা আগে বাড়ো ওই পেজটা আগে বাড়ো ওই পেজটা পরে এটা তো রিসেন্ট তাই না এটা লাগবে হ্যাঁ এটা না এটার নিচে এটা আগে হবে জানো এটা কার্ড পেস্ট করে আগে আরো নিচে ঠিক আছে সেভ ঠিক আছে সেভ করো সেভ হয়ে গেছে সেভ এবার এটাকে শেয়ার করো স্ক্রিন শেয়ার করো আনটাইটেল ডকুমেন্ট সিলেক্ট এন্টার ওয়েন টু না না এটা ইয়েস হ্যাঁ এন্টার এবার ফাইলটা দেখতে পাচ্ছ কিনা একটু না ফাইল ওপেন না করলে দেখতে পাবো এইবার দেখতে পাবো হ্যাঁ দেখতে পাচ্ছ একদম প্রথম পেজ জি আব্বু দেখতে পাচ্ছি একদম প্রথম পেজ নাম্বার এটা না এটা না এটা বাস আমরা যদি এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা রিড আউট করো তুমি পড়ছো এটা প্রথম যে রিমিটেন্সটা আসলো রিমিটেন্সের পেজটা লিখে দিয়েছো হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা কি এই জিনিসটা হলো র গ্রুপ হলো বাংলাদেশে একটা ব্রাঞ্চ আছে এই বাংলাদেশের ব্রাঞ্চ বিদেশ থেকে কি পাইছে রিমিটেন্স পেয়েছে কত টাকা রিমিটেন্স পেয়েছে কত ডলার 20,138 15টা লিখো 20,100 আবার ব্যয় হয়ে গেল ওখানে দেখো আরে উপরে ওই কাগজটা কি এটা তো না কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে গেল এই যে হ্যাঁ তাহলে ওখানে কত আছে এত ডলার রিমিটেন্স আমরা যে কোম্পানিটা করতেছি সেই কোম্পানি কি এত ডলার পেয়েছে কি হবে কি ডেবিট হবে ক্যাশ
শেয়ার ডেবিট হবে আর ক্রেডিট হবে কি এর কি পাইছে রিমিটেন্স রিসিপ্ট ঠিক আছে অথবা যেটাই হোক এখন প্রশ্ন হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার শুরু করছে হ্যাঁ এটা ধরতে হবে এই বুদ্ধি যদি না থাকে তাহলে সিএ পাস করা কঠিন হয়ে যায় এরকম উল্টা পাল্টা জিনিস দিয়ে বলবে এটা কি তখন বলতে হবে ইট ইজ নট রিলেটেড উইথ দিস হ্যাঁ আর এটার সমানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বানায় নিয়ে আসলা এর অর্থ হলো তুমি বুঝো নাই তুমি এখনো শিশু শ্রেণীতে আছো ইউ অল বি ভেরি আগেই বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার টাকা চলে যাবে এটা আসছে হলো টাকা তাহলে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার না এটা এক্সপেন্ডিচার আমি যদি বলতাম রেভিনিউ ইনকাম তখন এটা আসছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার যেমন আছে ক্যাপিটাল ইনকাম রেভিনিউ ইনকাম আছে তাহলে এটা কি ক্যাপিটাল ইনকাম না রেভিনিউ ইনকাম হ্যাঁ এটা কি উদ্দেশ্যে পেয়েছে টাকাটা করো পরের যে পেজটা পরের পেজে কি আছে কোন মাসের জন্য পাইছে তার মানে জানুয়ারিতে সে যে খরচটা করছে সেই খরচের জন্য এই টাকাটা পাইছে তাহলে কিসের জন্য টাকা পাইছে জানুয়ারির খরচের জন্য এই টাকাটা দিলাম তুমি এটা খরচ কর তাহলে জানুয়ারিতে একবারই খরচ লাগবে না এই জন্য এটা রেভিনিউ ইনকাম আচ্ছা এটা যদি ক্যাপিটাল হিসাবে দিত যে নাও তুমি আমার শেয়ার ক্যাপিটাল 50 লাখ টাকা আমি দিলাম তাহলে কি হবে ক্যাপিটাল ইনকাম এটা বুঝতে হবে ঠিক আছে তাহলে আমরা টাকা পাইলাম সেই টাকাটা যদি মালিককে ফেরত দিতে হয় অথবা ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে রিফান্ড দিব তাহলে হলো ক্যাপিটাল ইনকাম মালিক এটা দিল লাভ করে দিয়ে দিবা অথবা আমি দিলাম 5 বছর পরে আমার টাকা ফেরত দিল লোন দিল বা এই টাকাটা অন্য সোনালী ব্যাংক দিল তাহলে কি হবে ক্যাপিটাল ইনকাম অর্থাৎ এটাকে লোন মানেই ক্যাপিটাল যেগুলো এসএফপিতে যাবে তাহলে আমরা ক্যাপিটাল ইনকাম এবারে সব পরের যে সেই পেজটার মধ্যে যদি আমরা যাই হ্যাঁ প্রথম যে শব্দটা বড় ক্লিক করা যাবে পার্সেন্টেজ কি আগস্ট আচ্ছা থাক না থাকলে চলবে এইটুকু করলে চলবে অসুবিধা নেই থাক তোমার দিকে ঘুরে আনো দিয়ে প্রথম যে শব্দটা এই লাইনটা পড়ো তুমি তোমার দিক ঘুরায় আনো নো প্রবলেম হ্যাঁ প্রথম লাইনটাতে কি লেখা আছে আলবি পড়ো এই যে ভিতরে বক্সের ভিতরে এক নাম্বার এটা না স্যার এটা মিস্টার এরাবল হক আচ্ছা তার আগে উপরে লেখা আছে কি লেখা আছে অগাস্ট 23 এক্সপেন্সেস তার মানে এই জিনিসটা হলো অগাস্ট মাসে বিভিন্ন ধরনের যে এক্সপেন্ডিচার এখন এই এক্সপেন্ডিচার গুলো থেকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা আইডেন্টিফাই করি এটা আমরা লিখে দিই হ্যাঁ জায়গার জিনিস সব সময় জায়গার জিনিস নাও এখান থেকে নাও টাকা চেষ্টা করো তোমরা এটা দেখতে পারো হ্যাঁ তাহলে প্রথম লাইনটা কি এক নাম্বার পড়ো শোনো করতেছে তোমরা জাস্ট মিলাও তারপরে এক নাম্বার আপনি
আপনি মনে করেন কাছে তোমার দিকে ফিরে নাও Mr. Enamul Haq Khan. Amount paid. 1,350,000 হ্যাঁ তারপরে Actual cost 1,350,000. না প্রথম লাইন তো শেষ হয় নাই প্রথম লাইনে আরো বেশ কিছু লেখা আছে না Check number হচ্ছে চেক নাম্বার দরকার নেই এরপরে reference check HSB. এরপরে শেষে Comments 3 months advance for the new office space. 3 months advance for new office এটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার হ্যাঁ কি বুঝতে পারছো তুই যে বলছো দুর্বল ইমান হইলে কিন্তু পরীক্ষায় পাস হবে না ইমান সবল কিনা তাই বলো বুঝতে পারছো কিভাবে বুঝলে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার জিনিসটা অ্যাডভান্স খরচ তো এখনো হয় নাই কি বুঝা যাবে এটা না দিয়ে যদি কেউ প্রশ্ন করতে আমি যদি এটা তুলে দিই পারবা হ্যাঁ আমি বাদ দিলাম যে কোনো যে কোনো বই থেকে তুলে দিব পারবা পারা যাবে পারা যদি যায় তাহলে পাস হবে নাইলে পাস হবে এটাই বলতে যাচ্ছি এরপরেরটাই আসো এখন মজাটা বুঝতেছো শিখলে ফর্মুলা এমন ভাবে শিখবা যে কোনো একটা জিনিস এমন ভাবে শিখবা যে এই বই কেন যেখান থেকে খুশি সেখান থেকে দেখ মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করে আইনা দেখ আমাকে দিয়ে অন্তত সিএ পাস হবে তখনই তুমি পাস করবা কনফিডেন্স লেভেল থাকতে হবে এরকম ইনশাল্লাহ তখনই হবে আদারওয়াইজ হয়তো জোরে পাস হয়ে যাবে কিন্তু তোমাকে দিয়া সিএর যে আলটিমেট যে সিএ বলতে যেটা বোঝায় একজন সিএ রে দেখলে মানুষ যে সম্মানটুকু করে সেই সম্মানটুকু তোমার প্রতি মানুষের আসবে না অনেকেই চার্টার অ্যাকাউন্টেন্ট আছে অস্বীকার করার কোনো উপায় নাই তো ওখানেও কিছু মানে কম জানা চার্টার অ্যাকাউন্টেন্ট আছে তাদের সংখ্যাই কম হয়তো 15-20 একবারে জিরো না জানে কিন্তু এসব জায়গায় ভুল হয় তাদেরও এই ধরনের ভুল হয় অস্বীকার করার কোনো উপায় নাই নেক্সট লাইন এই তো হয়ে গেছে আই এম প্লিজড আই এম ইমপ্রেসড তোমাদের এই পারফরমেন্স দেখে নেক্সট বলো হ্যাঁ Enamul Haq হ্যাঁ Khan 1,03,015. হ্যাঁ 350,000 হ্যাঁ শেষে বলো শুধু কমেন্টটা বলো হ্যাঁ 3 months security deposit for new office space. এটাও কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনো অসুবিধা নাই তো এগুলো সব এক্সপেন্ডিচার যেহেতু তাইলে আমাদের এই চ্যাপ্টারের সাথে কমন করতে তাই তো আর এক্সপেন্ডিচার না হলে কিন্তু কমন উত্তর প্রথম একটা দিয়ে কিন্তু তোমাদেরকে বিদ্যা টেস্ট করা হয়েছে ঠিক আছে যে ওইটারও যদি এক্সপেন্ডিচার কইতো তাহলে বুঝতাম যে তুমি বুঝো নাই হ্যাঁ নেক্সট Startech Limited 3 laptop purchase. হ্যাঁ কমেন্টে হচ্ছে ল্যাপটপ ফর আচ্ছা যেহেতু 3 ল্যাপটপ পারচেজ কইছে বুঝছি কি হবে এটা এটাও ক্যাপিটাল কারণ খরচ হয়ে হ্যাঁ খরচ হয়ে গেছে ঠিক আছে বাট এটা মেয়াদটা ল্যাপটপ যেহেতু এটা একটা অ্যাসেট এবং দীর্ঘমেয়াদী এটা আমরা এসএপপি তে লিখি পিপি এর আন্ডারে কোথায় লিখি পিপি এর আন্ডারে ল্যাপটপ লিখি হ্যাঁ ওই জন্য স্টাফ স্যালারি পেমেন্ট ফর আচ্ছা পিপি এর আন্ডারে ল্যাপটপটা কি হিসেবে লিখি লো ভ্যালু অ্যাসেটও লেখা যায় আবার অফিস ইকুইপমেন্টও লেখা ওকে ঠিক আছে হ্যাঁ বলো স্টাফ স্যালারি পেমেন্ট ফর জুলাই 2023. আলবি বলো এটা কি পেমেন্ট এটা স্যার ক্যাপিটাল মাথা লাগানো হচ্ছে বলো ক্যাপিটাল কোন মাসের এটা হ্যাঁ জুলাই মাসের কি এটা স্যালারি দিছে হ্যাঁ তো জীবনে কি একবারই স্যালারি নেবে না তো তাহলে জুলাই মাস পার হয়ে গেছে না 2023 2023 জুলাই পার হয়ে গেছে না তার মানে কি এটা কি হবে খরচ যেহেতু হয়ে গেছে তাহলে রেভিনিউ না এত কনফিউজড কেন কোন ধরনের রেভিনিউ কোন ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো ঠিক আছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার
এটা রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা পিএনএল এ বসবে। এটা ইনকাম স্টেটমেন্টে বা পিএনএল এ বসবে, কারণ এটা এই বছরের খরচের ভিতরে চলে যাবে। এটা ব্যালেন্স শিটে এসএফপি তে বসবে না। কারণ কি, এটা কোন মাসের স্যালারি? জুলাই মাস অলরেডি পার হয়ে গেছে, স্যালারি দিয়ে দিছি, সুতরাং এটা এক্সপেন্ডিচার। আর আগের গুলো টাকা দিছি, কিন্তু আগের গুলো খরচটা যায় নাই, এটা আমার ব্যালেন্স শিটেই লিখতেছি, এসএফপি তে লিখতেছি। কোনো আইটেম স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে লিখলে সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলছি। এটা রেভিনিউ, হ্যাঁ রেভিনিউ এক্সপেন্ডিচার। ইনকাম স্টেটমেন্টের ব্যাপার হলে রেভিনিউ এক্সপেন্ডিচার। হ্যাঁ, তারপরে স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, ধরুন আমি যদি সামনের মাসে আর যেমন জুলাই মাসে 2025 সালে বেতন দিতাম, তাহলে সে তো অ্যাডভান্স। Advance। এখন কেউ এমপ্লয়ি গুলো, স্যার আমার বাসায় আমার বোনের বিয়ে, আপনি আমার সামনের মাসের স্যালারি অ্যাডভান্স দেন, সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণ এটা এসএফপি তে যাবে। আমি সেই জন্যই বলছি লার্ন অ্যান্ড থিঙ্ক প্র্যাকটিক্যালি, এটা পারলে ওইটা এমনি পারবা। হ্যাঁ, এসএফপির আইটেম মানেই ক্যাপিটাল। ওকে, নেক্সট। তাহলে বুঝছো এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা তো ইনকাম স্টেটমেন্টে পিএনএল এ যাবে। পিএনএল এর কোন জায়গায় যাবে? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচারের মধ্যে পিএনএল এ যাবে। আস্তে আস্তে পিএনএল এর লাইন আইটেম কোনটা কোথায় যাবে এগুলো শিখে ফেলবে। আমার টেমপ্লেটের মধ্যে সব দেওয়া আছে, আসবে, এগুলো গ্রাজুয়ালি তুমি শিখে ফেলবে। যখন একটা ইনকাম স্টেটমেন্ট, আমার যে টেমপ্লেট আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আইএফআরএস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা লাইন আইটেম গুলো নোটে কোনটা কি আছে দেখে ফেলতে হবে। হ্যাঁ, আদার এক্সপেন্ডিচার, হ্যাঁ পিএনএল এ যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাশ উইথড্রন ফর অফিস এক্সপেন্সেস। এটা কি হবে? ক্যাশ উইথড্র, ক্যাশ উইথড্রন ফর অফিস এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা কি অফিস এক্সপেন্সের জন্য খরচ হয়ে গেছে না হয় নাই এখনো? এলে তো টাকাটা তো উইথড্র করছো, এটা কি খরচ হয়ে গেছে? এখনো তো আছে। দেওয়ার পরে এনে তোমারে দিলাম 10 টাকা, তোমারে দিলাম 20 টাকা, তোমারে দিলাম 30 টাকা, যেটা গেল সেটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। যেহেতু টাকাটা উঠায় নিয়ে আসছি খালি ব্যাংকের থেকে, টাকাটা এখনো যায় নাই, টাকাটা কোথায় আছে? আবিদের ড্রয়ারেই আছে। সো ইট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। হ্যাঁ, ওকে। তারপর এই জন্যই বলছি প্র্যাকটিক্যাল আর থিওরি এক না। ওইটা যদি পারো এটা এমনি পারবা। এটা মঙ্গল গ্রহ থেকে, আমি আগেই বলছি যে মঙ্গল গ্রহ থেকে যদি স্বপ্নপ্রাপ্ত হইয়া কোনো প্রশ্ন দেয় তাও পারবা। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার তোমাকে কেউ আটকাইতে পারবে না, এক আল্লাহ ছাড়া। কনসেপ্ট ক্লিয়ার না তোমারে ভাই, এটা একটু রহিমের জায়গায় সলিমউদ্দিন লিখলেই ফেল, ডাব্বা। হ্যাঁ, এই জন্যই তোমাদেরকে আমার পড়ার স্টাইলের সাথে অন্যদের স্টাইলের পার্থক্যটাই এখানে। আমি তোমার এইটা ধরাই দিছি, আমি তো বইটা ধরেই নাই, আমার কাছে বই আছে না, খুলে রাখছি না। হ্যাঁ, তো তাহলে তোমার এটা ধরাইলাম কেন? কারণ আমি জানি যে এটাতে যা আছে এটাতে কোনোদিন হইব না। হ্যাঁ, এটা তো হবে, ওই কেস স্টাডি পারবো আর। তার মানে তোমার নলেজটা এই তো থাকতে হবে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার যদি কেস স্টাডিতেও আসে তাহলে আমি পারবো। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার নিট কনসার্নে যদি যাই তাইলেও পারবো। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার এখন সিগমা ওয়েলে গিয়া যদি সিগমা ওয়েলের সিএফও সাহেবের সাথে বইসা বলি, তখনও যাবো স্যার এটা ব্যালেন্স শিটে যাবে, ভাইজান এটা ইয়া ভাই কি ভাই জানি পারভেজ ভাই, এইটা ব্যালেন্স শিটে যাবে, এসএফপি তে যাবে, এটা পিএনএল এ যাবে না, কারণ এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। So you should have that kind of gut feeling, you should have that kind of complete confidence on knowledge. যখন কনফিডেন্স থাকবে, তুমি যখন কনফিডেন্স থাকবে, তোমার সামনে কেউ কথাবার্তা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে হিসাব করে কথাবার্তা বলবে। এখন তুমি ছুট হইছো দিয়ে কি হয়েছে, ঢাকা কলেজ থেকে পড়েছো, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছো, কলম একটা বুকে লাগায় সিএর স্টুডেন্ট আর্টিকেল, সেদিন গেছে তোমার চেয়ে বড় বড় পণ্ডিত লোকজন আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কি তোমার চেয়ে মহাপণ্ডিত লোকজন আসে? আমি তো একটু আগেই কইলাম যে আমার উস্তাদ যদি এসে বলে যে এইটা রেভিনিউ এক্সপেন্ডিচার, তুমি মানে নিবা? মানে তো নিবা না, তাই না? বিষয়টা কি, ইউ শুড হ্যাভ দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স। আমিও ভুল করতে পারি, আমারও ভুল হইতে পারে, আমি মানুষ না? আমিও ধমক দিয়ে বলো এটা কি করছো, এটা পিএনএল লেখছো কেন, এটা তো ব্যালেন্স শিটে যাবে, তুমি মানে নিবা?
মেনে নিবে না। কারণ কি, ইউ শুড হ্যাভ দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স, লার্ন উইথ কনফিডেন্স। তুমি শিখলা, অনেক ভালো জানো, কিন্তু ভয়ে লোকজনের কাছে কথাবার্তা বলতে পারো না। পিপল উইল নট ইভ্যালুয়েট ইউ। এটার নাম পেশা না, এটার নাম সিএ পেশা না। সিএ পেশা হইলো কি, এখানে হইলো স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট। ইন্টিগ্রিটি মিন্স স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট, অর্থাৎ তোমার সামনে দিয়া ডিসঅনেস্ট কোনো লোক হাইটা যাইতে গেলে ওর কলিজাটা কাঁপবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যখন শয়তান হাইটা যাইতে গিয়ে এইভাবে কাঁপাকাঁপি করে সীমানার ধারে গেছে, তোমার সামনে দিয়েও কোনো অসৎ ব্যক্তি হাইটা যাইতে গেলে ওর কলিজা কাঁপবো। কেন? এ চার্টার অ্যাকাউন্টেন্ট, এ হইলো একটা সততার মডেল। All of you should have that kind of people. Otherwise, you are not chartered accountant. দুর্জন বিদ্যান হইলেও প্রযোজ্য, পরিত্যাজ্য। খারাপ লোক বিদ্যান হইলে ভাই হ্যাঁ আরো মহা বিপদ। বিপদের মানে বিপদের উপরে বিপদ, যেটাকে বলা হয় মহাবিপদ। ঠিক আছে, ওকে, নেক্সট। কাজে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে বিদ্যানও হতে হবে, সেই সাথে কি সজ্জন হতে হবে। সজ্জন হব না, বিদ্যান হব না, তাইলে ভাই এই পেশা তোমার জন্য না। এই পবিত্র পেশা, দিস হোলি প্রফেশন ইজ নট ফর ইউ। ডোন্ট মাইন্ড। যেখানে টাউটারি বাটফারির জায়গা আছে ভাই, এই জায়গায় যাও। দুনিয়াটা কিনে নাও, আগেরাতে গিয়া গোড়ার ডিম্বু পাও, ফেরেস্তার ডান্ডাবাজি পাও। This profession is not for you. This profession is for you only if you have on integrity. Integrity means straightforward honest. Straightforward honest means আমি সৎভাবে চলবো, আমি অসৎভাবে আমার সামনে দিয়ে কেউ চলতেও দিব না। আর কেউ যদি আমার সাথে চলে, তাহলে তার সাথে আমার সততা সংক্রান্ত বিষয়ে তার সাথে আমার কোনো কমিটমেন্ট হবে না, কোনো এগ্রিমেন্ট হবে না, কোনো পার্টনারশিপ হবে না, কোনো বন্ধন হবে না। এটার নাম হইল চার্টার অ্যাকাউন্টেন্ট, এটার নাম হইল ইন্টিগ্রিটি। সুতরাং এই চার্টার অ্যাকাউন্টেন্ট পেশার মূল যে স্তম্ভ হইল ইন্টিগ্রিটি। ইফ ইউ ডু নট হ্যাভ ইন্টিগ্রিটি, ইফ এনিওয়ান থিঙ্ক যে আমি এখানে যাব 20,000 টাকা সাইন করবো আর 20,000 টাকা পড়ো, ভাই এটা তোমার জন্য না। তাইলে ভাই এক কাজ করো, ভূমি অফিসে জয়েন করো। হ্যাঁ, ছাগল মতিউর হও, প্রত্যেক মাসে একটা করে অ্যাপার্টমেন্ট কিনো, আমার মতো চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে একটা ফ্লোর ভাড়া দিও, অনেক আরামে থাকবা। আর কলারটা ঝুলাই গবে যে বেটা আমার বাসা জানোস চার্টার অ্যাকাউন্টেন্ট ঘুরে, আমারে মাসে শেষে মানে 50,000 টাকা করে ভাড়া দেয়, তোর বউ বাচ্চা সব আমার এনে থাকে। বেটা আমি চার্টার অ্যাকাউন্টেন্ট আমার বাসার মধ্যে রাখি, আর তুই বেটা আমার কাছে আসছো চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে যায় ইয়ে করতে, ছাগলবাজি করতে, ছাগল মতি ওর হোক। দিস প্রফেশন ইজ নট ফর ইউ, ট্রুলি স্পিকিং। আজ আক্ষেপের সহিত এই জিনিসগুলো বলতে হচ্ছে, বিকজ সিচুয়েশনের কারণে। Why I am telling this? I am telling this to change your mentality, to change your habit. কাজে কাজকর্ম করার আগে তোমার নিয়তটা ঠিক করে নাও। নিয়ত ঠিক করলে একবার না একবার সফলতা আল্লাহ তোমাকে দিবে। তুমি সৎ পেশায় আছো, আল্লাহ তোমার দিবে না কেন মিয়া? আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছে। তুমি একটা ধরবা, তোমার জন্য 10 হয়ে যাবে। সৎ পেশায় যে এক ধরবে, তার জন্য মিনিমাম 10 দিয়ে আল্লাহ শুরু করবে, 700 পর্যন্ত শুরু করবে এক কাজের জন্য। আর আল্লাহর কাছে তো সীমা নাই। তোমার 700 আর আল্লাহর 700 তো এক না। তোমার এক আর আল্লাহর এক তো এক না। তোমার 10 আর আল্লাহর 10 তো এক না। তোমার এক হাত আর আল্লাহর এক হাত তো এক না। সুতরাং why you are worried? ঠিক আছে, be honest, maintain your integrity, change your life, grab the holy profession, develop yourself with quality, with integrity. পৃথিবীতে 2 ধরনের লোকের অভাব আছে। এই 2 ধরনের লোক, এই 2 ধরনের জাস্ট 2টা জ্ঞানের অধিকারী, 2টা বিষয়ে যে কনফিডেন্স, সে হুজুর হোক, মুজুর হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, 2 ধরনের যদি কোয়ালিটি থাকে, সারা বিশ্বের মানুষ তোমাকে
তুমি রাস্তায় থাকলেও খুঁজে নেবে। এক, তোমার মধ্যে ইন্টিগ্রিটি বা সততা থাকতে হবে। দুই, তুমি ভাই যে কাজ করো এই কাজে তোমার জ্ঞান থাকতে হবে। পৃথিবীতে দুই ধরনের এই দুই জিনিস একত্র হয় না বলে মানুষ কষ্ট করে। দেখা যাচ্ছে মানুষের সততা আছে কিন্তু কাজের বেলায় অথর্ব, কাজ পারে না। ঠিক আছে? এখন তুমি তোমার বাসায় বাড়িতে এক আঙ্কেল আছে, লেখাপড়া জানে না, তিনি কৃষি কাজ করেন, কিন্তু উনারে যদি তুমি বাজার করতে দাও, তোমার বাসায় দারোয়ান হিসেবে ওনার যদি বাজার করতে দাও, উনি চাইলে না পয়সা এদিক ওদিক করে না, তারে আইনা আবিদের চেয়ারে বসাই দিলা। কেন বসাইছ? কি দেখা? অনুশ্রী দেখা, তাই না? বছর লিখতে পারবে? হ্যাঁ পারবে? ডেবিট ক্রেডিট বুঝে তোমারে জমা খরচ হিসাব দিতে পারবে? তোমার কাজটা চলবে? তার অনেস্টি আছে নাই? কি নলেজ নাই? নলেজটা থাকলে তুমি তার চাকরি দিতে না? দিতে কিনা? তাহলে বাসায় যে কত 7,000 8,000 টাকায় চাকরি করে, তুমি কি তার এনে বসাইলে 7,000 8,000 দিয়ে পারবো না? হ্যাঁ, ওই লোকটারই তো তুমি চাকরি দিতা। মানে কি তুমি সার্টিফিকেট দেখতা এমএ পাস কিনা? এবার হইল তোমার কাজটা যদি চালাই নিতে পারে, তুমি তার এই চেয়ারে বসাইবে না? বেতন দুইটা বেশি দিবে না? ওই 7,000-এর চেয়ে বেশি দিবে না? তাইলে কি গুণ কয়টা লাগবে? কোয়ালিটি কয়টা লাগবে? এক নাম্বার তোমার ইন্টিগ্রিটি থাকতে হবে। দুই, তোমার কনফিডেন্স থাকতে হবে। কিসের কম্পিটেন্স? যেই কাজ সে করে সেই কাজে কম্পিটেন্স। তুমি আইটি পেশায় আছো, আইটিতে তোমার কম্পিটেন্স থাকতে হবে। তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছো, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে তোমার কম্পিটেন্স থাকতে হবে। হ্যাঁ, তুমি সেলসম্যান হয়েছো, সেলসে তোমার কম্পিটেন্সি থাকতে হবে। কাজেই দুই ধরনের ব্যক্তিদের রিজিক বলো আর সমাজে সম্মান বলো কোনো অসুবিধা হয় না, দুই ধরনের যদি যোগ্যতা থাকে। এটা আমাকে যদি কেউ কোনো ইন্টারভিউতে যাই, জিজ্ঞাসা করে, মানুষের দুনিয়ার প্রশ্ন করে, তারপরে আমি একটা কথা বলি যে ভাই মালিক, তাহলে স্যার আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, দুই ধরনের গুণ থাকলে পৃথিবীর কোনোদিন কারোর জন্য কোনো অসুবিধা হয় না। আমি মনে করি আমার এই দুইটা গুণ আছে। এক, আমার ইন্টিগ্রিটি আছে। দুই, আমি ফিল করি আমি আমার কাজে কম্পিটেন্ট। আপনি ইন্টারভিউ নিয়ে আমার কি বুঝলেন না বুঝলেন এটা হলো বিষয়টা হলো আপনার। আমি আপনার কাছ থেকে যে কয়টা বেতন নিব, আমি এখন আপনি বুঝছেন এটা, আমি এখন এটাই নিব। আমি এর নিচেও নামবো না, উপরেও নামবো না। আপনার যদি পছন্দ হয় আপনি আমার নেবেন, পছন্দ না হলে না নেবেন। আমার এর কমে দিতে পারবেন না, কারণ আমি আপনার কাছ থেকে আমি এইটুকু নিব। এর বাইরে যা কিছু আছে এটা আমার না, এটা আপনার, না হলে আপনার এমপ্লয়ের, না হলে ব্যাংকের। দিস আর নট ফর মি। এবার পছন্দ হয় আপনি আমার নেবেন, পছন্দ হয় নেবেন না। দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড, ব্ল্যাক এন্ড হোয়াইট, প্রশ্ন ক্লিয়ার। ইউজুয়ালি আমি যত ইন্টারভিউতে যাই, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাকে তোমার ডেবিট ক্রেডিট নিয়ে তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বই থাকলে প্রশ্ন করে নাই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকা সত্ত্বেও এক এফসিএম এ আমি তখন ইয়েতে ছিলাম, আমি তখন পাস করি নাই। কইছিল ওই পিঠের থেকে এভাবে টান দিয়ে বইটা বাইর করে দিয়েছিলাম, এখানে কি লেখা আছে। তখন সে আমাকে অপমান না করলে আমি করতাম না। আমি বলছি যে আমি পাস করি নাই ঠিক আছে, কিন্তু বাট আপনি একটা ভুলে আপনি যত কিছুই বলেন যে এটা ঠিক না, এটা আমি মানতে পারলাম না স্যার। আমি তাকে এইভাবে বলছি, যেটা ঠিক না ঠিক নাই, যেটা ভুলে এটা আপনি বলেন, আর লুকা বেশি হলো সে ভুলে আমি এটা মানতে পারলাম না। বিকজ আপনার আমার মধ্যে যে দ্বন্দ্বর যে উত্তর এটার মধ্যে আছে, এটাতে দেখেন কি লেখা আছে। এটা তো আমার লেখা না, এটা তো আপনাদের মতো মানুষের, আপনাদের মতো সুপার এক্সপার্ট পিপুলের লেখা। আমি তো তার এটাই দিছি, আমি কি এটা নিজে লিখছি? বিষয়টা পরিষ্কার না? ওকে, নেক্সট, ক্যারি অন, বি কনফিডেন্ট। ইনকামিং পার্সেল রিলিজ। হ্যাঁ, ইনকামিং পার্সেল রিলিজ।
হ্যাঁ, তাহলে এটা কি? পার্সেল কি? পার্সেল রিলিজ, বিভিন্ন জিনিস কুরিয়ারের মাধ্যমে এনে এটার জন্য টাকা দিছে। তাহলে এটা কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার? রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ কুরিয়ারের বিল দিছে, পোস্টেজ বিল, কুরিয়ারের বিল, হ্যাঁ, চিঠিপত্রের বিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে এই খরচটা আমরা লিখি। হ্যাঁ, তারপর পোস্টেজ এন্ড কুরিয়ার নামে লিখি। এগুলোর সাথে সাথে ওই কোন হেডে যাইবো এটাও লিখে ফেললাম। হ্যাঁ, ফিনান্সিয়ালসে হেডের সাথে যখন মিলাই ফেলবে তখন আর তোমার অসুবিধা হবে না। খালি ক্যাপিটাল আর রেভিনিউ শিখলে হবে না। এন্ড ক্যাপিটাল রেভিনিউ শিখছে নিয়ে সেলসের ভিতরে ঢুকাই দিছো, কষ্ট সেলসে ঢুকাই দিছো। এই মদন মার্কা ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার শিখে তোমার কোনো লাভ হবে না, জীবন পার হবে না। ক্লিয়ার? এই আইটেমটা কে রেভিনিউ এক্সপেন্ডিচারের কোন পরিবারে যাবে এই পরিবারের নামটাও তোমাদেরকে কি মনে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট নেক্সট। হ্যাঁ হ্যাঁ, ওকে। কাজ করতে আপাতত এই দুই ভাগ শিখো, এরপরে করার সময় এভাবে করবা। আমার কাছে যখন শিখতে হবে আমি কিন্তু এইভাবে শিখাবো। হ্যাঁ, তারপরে ভ্যাট এন্ড ট্যাক্স ফর আগস্ট 2023, আগস্ট 2023 আছে না গেছে? হ্যাঁ, তাহলে এটা কি এক্সপেন্ডিচার? হ্যাঁ, এখন কিন্তু আমাদের সবচেয়ে কনিষ্ঠ ছেলেটা আলভিও এটা পারতেছে, কিন্তু ডিগ্রি কি ও কি বুকিমিং এ বিদ্যাসাগর হয়ে আসছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু আইটি ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু হি ইজ ডুইং এ গ্রেট জব। সো বিগ থ্যাঙ্কস টু আলভি যে ইউ আর লার্নিং ফ্রম ইউর লেসন প্র্যাকটিক্যালি। ওকে, হ্যাঁ, নেক্সট। স্টাফ স্যালারি পেমেন্ট ফর আগস্ট 2023, এটা কি বলো? এটা রেভিনিউ। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই তো সোজা হয়ে গেছে, দমক টমক খায়া। হ্যাঁ স্টারটেক লিমিটেড হ্যাঁ ল্যাপটপ পারচেজ, হ্যাঁ, এটা আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই তো কনফিডেন্স একটু কম মনে হইতেছে, উকিলদের কনফিডেন্স বেশি থেকে আপনারা তো কম কে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, সুন্দর সুন্দর, আস্তেই কথা বলা উচিত। আলহামদুলিল্লাহ। সো আশা করি ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই, এরকম ভাবে প্র্যাকটিক্যালি ধরে ধরে শিখে ফেলবা এগুলো। বা হ্যাঁ, তাহলে আর ওভারভিউ নিয়ে আর কি কোনো চিন্তা আছে? আচ্ছা, এটা এটা পরে আসছে। হুম, এবার আসি চ্যাপ্টার 2 তে চলে যাই। অ্যাকাউন্টিং ইকুয়েশন, হ্যাঁ, অ্যাসেট এন্ড লায়াবিলিটি। আচ্ছা, আমরা এখন চ্যাপ্টার 2 তে আছি, এটা এগুলো রেখে দাও, এগুলো আমাদেরকে ভালো উপকার করেছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, good. এখানে বলছে অ্যাসেট, লায়াবিলিটি এন্ড বিজনেস এন্টিটি কনসেপ্ট। তিনটা ওয়ার্ড বলছে, একটা ওয়ার্ড বলছে অ্যাসেট, একটা ওয়ার্ড বলছে লায়াবিলিটি, একটা বলছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। আচ্ছা, অ্যাসেট কোন জিনিস আর লায়াবিলিটি কোন জিনিস আর বিজনেস এন্টিটি কনসেপ্ট কি, এটা আজকে আমরা আলোচনা করব। আজকের এই আলোচনা করার পর তারপরে বিশ্বের যে টপ কিছু পেশা, কেন এই পেশায় আসলা, এই পেশায় না আসলে কি হইতো, অন্যটাতে গিয়ে মনে হয় ভালোই ছিল, এখানে আসলাম স্যারের ধমক টমক খাইতেছি। হ্যাঁ, এটা কি আসলে কি বিপদেই পড়লাম নাকি আসলে ভালো অবস্থানে গেলাম, এই নিয়ে আলোচনা করবো। কারণ আমি যে আলোচনাগুলো করছি আমি মনে করি এই আলোচনাগুলো সবারই করা উচিত ছিল। কারণ তুমি যদি একটা উৎসাহ না পাও তাহলে কেন তুমি কাজ করবা, কেন তুমি এখানে আসবা? Why do you serve here? হ্যাঁ, unnecessarily waste your time, waste your life. এমনি ইউনিভার্সিটিতে কলেজে 10-20 বছর পার করে আসছো, ওইখানে গিয়া অযথা একটা গার্বেজ মানে অল্প কয়েকটা বিদ্যা শিক্ষা তারপরে চলে আসছো। তোমাদের সব লেখাপড়া যদি করি আমার এনে বসো, আমি তো 1 মাসে সব শেষ করে দিতে পারি আল্লাহর উপরে ভরসা করে বললাম, তাই না? আল্লাহর উপরে ভরসা করেই বললাম, তাই না? তো তাহলে তোমার এই জিনিসগুলো গিয়া এই যে পুরো ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার তো করলো, তাহলে লাভটা হলো কি? এখন আমার এই কামটা তো তুমি করতে পারো না। আজকের বিষয় বলছি না, অতীতের বিষয় বলছি, আমাদের আমলের লেখাপড়া। যখন লঞ্চে বাসে কোথাও উঠতাম,
বয়স্ক বয়স্ক লোক, পরনে তেমন কোনো কাপড় চোপড় ছিল না। জিজ্ঞাসা করতো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, ক্লাস 5-এ পড়ো? বলো তো 50 আর 30-এ কত হয়? 80 হয়। 100 টাকা নিয়ে গেলাম, 50 টাকা বাজার করলাম, 10 টাকা পকেটে দিলাম, হ্যাঁ, 3 টাকা দিয়া ঝালমুড়ি খাই ফেললাম, আমার পকেটে কয় টাকা রইল? এটা বিয়োগ অঙ্ক না? জিনিসটা কি? এটা কি বই আছে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল। উত্তর দিতে পারলে ভালো ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। আর না পারলে কি ছাতা মাথা বরস, তোর মতো ছাত্র রয়েছে আমরা এই লাঙ্গলই বালা অবদার্থ কোথাকা। তোর বাপে তো তোরে নিয়ে এমন জায়গা দিয়েছে, হুদ্দি তোর পিছনে টেহা নষ্ট করতেছে। ঠিক আছে, এরপরে দেখা গেছে কি একজন বাজার করতেছে, কি করতেছে, তোমার চাল কিনতেছে, এই মাপ দিছে 13.5 কেজি হয়েছে, 13.5 শের, 40-এর 1 মন, এই 400 টাকা মন। এই এই বাচ্চা এইদিকে, 1 মন চালের এই আমি 13.5 শের কিনছি, এই 520 টাকা, 420 টাকা, 520 টাকা মন, এই কত দাম হচ্ছে বলছেন রে বাবা কত? তখন তো আর এই ক্যালকুলেটর ছিল না, আঙ্গুলে গণ্যেও যেমনেও এটা কোন লাগছে। বইয়া যদি উত্তরটা ঠিক মতো দিতাম পারছি তাহলে ঠিক মতো কইছে, নাইলে 2টা ধমক দিছে। আমি আল্লাহর উপর ভরসা করে বললাম, তখনকার বিদ্যার যে কোয়ালিটি ছিল, ছেলে মেয়েদের যে কমন সেন্স ছিল, এবং মেয়েদেরকে বিয়ে শাদীর সময় এইসব জিনিস যে প্রশ্ন করে যেভাবে জর্জরিত করে, তার লেখাপড়া কি, তার বুদ্ধি আছে কিনা, না অপদার্থ। কারণ অপদার্থ হলে ও বিয়ে করলে ওর যদি ছেলে মেয়ে হয় এটা অপদার্থই হইব, এটা মনে করতো আর কি। আর মাইন্ড করো না, এটা ওপেন কাট কথাবার্তা বলতেছে, যেটা বাস্তব, যেটা বাস্তব, বাস্তবিক কথা। একটা মেয়ে যদি বলছে যে ক্লাস 9-এ পড়ি, এরপর এটা শুনে তখন বুঝছি ওই বিয়া শাদী হইতো না দেখে মাস্টারের ঠেললে উপরে উঠাই দিছে, তোরারে দিয়ে কিছু হইতো না। বাপ চাচারা না, সেটা তো প্রথমেই সুরাকেরা জিজ্ঞাসা করতো, যদি কইতো স্কুলে লেখাপড়া করছে তাইলে এই ধরনের প্রশ্ন করা হইতো। প্রশ্ন করা হইতো কেন? টু টেস্ট ওয়েদার হি অর শি ইজ রিয়েলি এ স্টুডেন্ট অর নট। সে কি শিক্ষিত না অশিক্ষিত, ওয়েদার হি অর শি ইজ লিটারেট অর ইলিটারেট, ইট ইজ টেস্টিফাইড। কথা বুঝছো? আজকের জামানায় তোমরা যে নিচের ক্লাসে লেখাপড়া করছো, যদি তোমাদেরকে বাসে ট্রেনে যদি জিজ্ঞাসা করা হইতো তাহলে তোমাদের লেখাপড়ার অন্তত মানটা কিছু চেঞ্জ হইতো কেন? তাহলে টিচারের কাছে গিয়ে বলুন, স্যার কি ছাতা মাথা পড়াইছেন, ওই আমার কাকা একটা প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারি না, আমার মনে হয় স্যার আপনিও পারবেন। কথাটা বুঝছো? এখন এই প্রশ্নগুলো করা হয় না কেন? আগেকার আমলে মান্য ছিল, তুমি ছিলা ছোট বাচ্চা, আসছো, চাচা এক জায়গায়, বুড়া চাচা একটা মাল লই আইছে, চাচা আসসালামু আলাইকুম, চাচা এখানে বসেন বসেন বসেন। আর এখনকার পোলাপান ছেলে মেয়েরা, আরে এইটুক করবো তাক দূরের কথা, উল্টা চাচারে থাপড়ায়, তাই না? তা বিদ্যার বিদ্যাও গেছে, কমন সেন্সের কমন সেন্স গেছে। আমার আক্ষেপ করে বলতে হয়, এখনকার বিদ্বানদের যে পঙ্গু বা জরাজীর্ণ দশা, এই বিদ্যা শিখার চেয়ে না শিখা অনেক উত্তম। কেন? তুমি যদি এটা না শিখতা, তোর লেখাপড়া তুমি জানো, তাহলে আল্লাহ তাআলার তোমাকে তো চলতে হবে, খেয়ে বেঁচে চলতে হবে, আল্লাহ তাআলা তোমার কমন সেন্সটা গ্রো করে দিত। কমন সেন্সটা গ্রো করে দিত, তুমি হিসাব কিতাব আঙ্গুলে গুনে করে ফেলতে পারতা। অথবা চিন্তা করতে আমি শুধু রিডিংটুকু করব, তোমার জন্য এই রিডিংটুকু হইলে তুমি যদি এ লেভেল ও লেভেল পাস না করো, তোমার জীবন কি কোনো দিক দিয়ে কম চলবে? ভালোভাবেই চালাইতে পারো। বরং এই লেখাপড়ার খরচটা যদি এই খরচ না করে এটাকে একটা ক্যাপিটাল বানায়া একটা দোকান অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতা, 10 বছর আগে দোকান দিয়ে শুরু করলে এখন তুমি একটা কোম্পানির মালিক হয়ে আমার মতো চার্টার অ্যাকাউন্টেন্টে পালতে পারতাম। দিস ইজ রিয়েলিটি।
আজকের এই বিদ্যা না থাকার কারণে, আমি বিদ্যা বলতে সেই বিদ্যাই বলছি যেই বিদ্যা পুঁথিগত বিদ্যা নয়, মানে বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তববাদী বিদ্যা, যেই বিদ্যা বাস্তবিকভাবে কাজে লাগে, যেই বিদ্যা প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে। একটা সিএনজি কিনছো 1,20,000 টাকা, যদি ডেইলি 500 টাকা করে রোজগার করে তাইলে 1,20,000 টাকা উঠতে কয় বছর লাগবে? আমার সিএনজি কিনাটা কি দাম বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে? অটো রিক্সাটা কিনা কি দাম কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে? এই অঙ্ক যদি আমারে দিই, আমি যদি তোমাদের অনেকে দিই, আই এম কনসার্ন যে অনেকেই তোমরা পারবে। কিন্তু সিএনজি ওলার কাছে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট দাদা, এই জিনিসটা তার কাছে ইম্পর্টেন্ট না। তার জীবন কেমনে চলবে, তার ওই ছেলেটাকে সেই স্কুলে কেন দিবে যদি তার এই উপকারটুকুই না হয়? এই উপকার তো আমরা ক্লাস 5-এ জমা খরচের মাধ্যমে করে সাইডে ফেলাইছি। সুতরাং সময় এখনো আছে, বিদ্যাটাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করো। কানেক্ট ইউর এডুকেশন উইথ রিয়েল লাইফ স্টাডি, রিয়েল লাইফ স্টোরি। When you will be able to connect your study with real life story, that study will help you. Otherwise, it will be a bottomless basket. আমি তোমাদেরকে ক্লিয়ার কাট বলে দিলাম, এটা মনে রাখবা। এই জন্যই তো আমি তোমাদেরকে পড়াইছি, নাহলে আমি সারাদিন ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার তোমাদেরকে চার্টার অ্যাকাউন্টেন্ট বানাই দিই, এটা করার ক্ষেত্রে আবার তোমাদের পিছনে গিয়ে দৌড়ে আমার যাওয়া লাগবে। ওই যে যদি কোনো মেয়ে যদি রান্না টান্না না জানে, এখন বাবা মা কি করলো, বিয়ে দিল মেয়েকে, এটা রাগ করো না। বাস্তবিকভাবে আমাদের সমাজে রান্নার কাজটা মহিলাদের উপর কি ন্যস্ত থাকে। তখন মেয়ে রান্না জানে না, তাহলে কি করতে হইব? তখন বাবার সংসার ফালাইয়া মাকে ওই বাসা দিয়ে রান্না করে দিয়ে আসতে, নাহলে খাওয়া মানে জামাইও খাইতে পাইব না, মেয়েও খাইব না, না খাই অফিসে যাওয়া লাগবে। কেন? তার যে কৃতকর্মটা পারফেক্টলি ওই জায়গাটার মধ্যে শ্রম দেয় নাই, মেহনত দেয় নাই। এখন তুমিও যখন লেখাপড়াটা করবা, পুঁথিগত বিদ্যা করবা, এখন তুমি নামে শেষে এসিয়ে লাগায় ঠিকই গেলা, ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দিতে পারতেছি না, তখন আমি এই বুড়া বয়সেও তোমার পিছনে গিয়ে ওখানে গিয়ে হাইটে গিয়ে যাওয়া লাগবে। কারণ কি? টু রিপ্লাই দি ক্লায়েন্ট। কারণ তুমি পারতেছো না, অথচ নামে শেষে এসিয়ে। এটা দুঃখের বিষয় না, পরিতাপের বিষয় না? বাস্তবে এটা আছে না? এরকম হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলো? এটা বাস্তবে অনেক পাইতেছো না? এটা কেন পাচ্ছ? কারণ ওই যে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই ছাতা এই বইটুকু এইটু পড়াই দিয়েছে, পাশ করে গেছো। এটার সাথে ওই যে র গ্রুপ মিলাইয়া দেখো নাই, মিলাই দেখছো? এই জন্য আমি তোমাদের প্রত্যেকটা বলি কি, তুমি যেটাই পড়ো আগে প্র্যাকটিক্যাল শিখবা, শিক্ষা খাতার লগে বইয়ের লগে মিলাইবা, মিলাই দেখো বইয়েরটা পারো কিনা। যদি বইয়েরটা সোজা লাগে তাহলে ঠিক আছে, আর যদি বইয়েরটা কঠিন লাগে, হয় বইয়েরটা ভুল আছে অথবা তুমি কানেক্ট করতে পারো নাই। তুমি খালি আমি স্যার টেমপ্লেট দিয়েছে, স্যারের টেমপ্লেটটা ফিল আপ করছো, এইটুকুই। টেমপ্লেট ফিল আপ দিয়ে জীবন চলবে না। টেমপ্লেট ফিল আপ তো ওই যে এখানে হৃদয়ও পারে, কি পারে না? হৃদয় কি সিয়ে পড়বো নাকি? 2 দিন পরে হৃদয় তোমার স্যার মিয়া আপনার লাগে 1 ঘন্টা, আমার তো আধা ঘন্টায় আমি পারি। কি সিএটিএ পড়েন মিয়া? আমি যদি আপনার মতো সিএ পড়তাম 10টারে গোলা পানি খাওয়াইতাম, ওই এই কথা কইব, তখন তোমাদের লজ্জা লাগবে। সো গেট রেডি, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর হ্যাবিট, মেক ইউর সেলফ কনফিডেন্ট অ্যান্ড ডু ইউর স্টাডি উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। ডোন্ট জাস্ট সি ইউর ম্যানুয়াল অনলি. This is not enough to change your habit, to change your life. These books will not change your life. Rather, your real life example will change your life. So শিখো এইভাবে, করো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছে, এবং একমাত্র প্রভু ছাড়া আর কারো কাছে সম্মান করবা, নত স্বীকার করবা, মাথা নোয়াইবা। সম্মান অত্যন্ত মূল্যবান একটি জিনিস।
কারো মধ্যে যদি সম্মান জিনিসটা না থাকে, ও মহাবিদ্যান হইল, ওর সম্মান আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে যেই ব্যক্তি মানুষকে সম্মান করতে না জানে, আল্লাহর কাছে ওই ব্যক্তিটার কোনো মূল্য নাই, তার জন্য বেহেশত চিরস্থায়ী হারাম। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে, আল্লাহর জান্নাত তার চিরস্থায়ী হারাম। অহংকারটাকে শিরকের সাথে সমান সমান করে দেওয়া হয়েছে। সুতরাং আবার 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 একটু recap করি। আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দিব ইন 5-10 মিনিটস ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই, এই দুইটাই পাশাপাশি আছে। তাহলে আজকে যারা আসে নাই তারা কিছু কি মিস করেছে? হ্যাঁ, তাহলে আমার ক্লাস একদিন মিস করবা মানে দৌড়ায় আর এই সীমানায় লাগাল পাবা না। আমার এমনও ক্লাস গেছে ইনস্টিটিউটের ক্লাস নেওয়ার সময়, একদিনে 4-5 চ্যাপ্টার শেষ, পরের দিনে খালি মাথা চুলছে যারা মিস করছে। ঠিক আছে, দেখো কোন জানবো। আজকে তো শেষ ক্লাস না, শেষ ক্লাস না আজকে। জয়েন জয়েন না আপনি এক্সাম নাই ঘুরে গেছেন, কি জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করেন? পরিস্থিতি হয়ে গেছে স্যার, ক্লাসের ভিতরে স্যার সবাই চিনে, এটা কিন্তু ভালো লোক। প্রশ্নের উত্তর যখন 2-4-5টা দিবেন, তখন কিন্তু আপনাকে সবাই রেসপেক্ট করবে ক্লাসে, যে না এই বয়সও কম্পারেটিভলি মানে 15-20 বছরের তরুণ। হ্যাঁ, এটা আপনাকে মনে করবে। হ্যাঁ, আসো আলবি অলরেডি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো 3টা বিষয়, অ্যাসেট, লায়াবিলিটি, বিজনেস এন্টিটি কনসেপ্ট। তাহলে অ্যাসেট কি জিনিস? তাহলে ওই যে আগে ক্যাপিটাল এক্সপেন্ডিচার পড়েছিলাম, মনে আছে? তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অংশটাই হলো অ্যাসেট, তাই তো? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অংশটা হলো অ্যাসেট। তার মানে এইগুলোর দ্বারা টাকা খালি চলে গেছে। অ্যাসেটের দ্বারাতে কি হয়েছে? ক্যাশ আউটফ্লো হয়ে গেছে, মনে রাখতে হবে। এটার শুরুটা হয়েছে ক্যাশ আউটফ্লো দিয়া। ঠিক আছে, ফার্নিচার কিনছো, এটা ঘরে আসার আগে কি চলে গেছে? ক্যাশ আউটফ্লো দিয়া এটার জন্ম হয়েছে। অনেক সময় বাকিতে কিনলেও এটা ধরে নেওয়া হয় যে
ক্যাশ আউটফ্লো। যদি আমি নগদে কিনতাম তাহলে ক্যাশ আউটফ্লো। লায়াবিলিটি কি জিনিস? ইনডাইরেক্টলি জেনারেলি এটা ক্যাশ ইনফ্লো দিয়ে শুরু হয়েছে। ক্যাপিটাল ইনকামটাই হলো লায়াবিলিটি। লায়াবিলিটির আসল জিনিসটা হলো তুমি কারো কাছ থেকে, জেনারেল কনসেপ্টটা হলো তুমি কারো কাছ থেকে টাকা পাইছো কিন্তু এটা ফেরত দিতে হবে, অথবা কিছু একটা পাই, টাকা জাতীয় কিছু একটা পাইছো কিন্তু এটা ফেরত দিতে হবে। টাকা পাওয়া মানেই সুবিধা পাওয়া। হ্যাঁ, প্রত্যেকটা আমি ধরে নিব আমি টাকা পাইছি, কারো কাছে সুবিধা পাইছি মনে করতে হবে যে আমি টাকা পাইছি। তাহলে সোনালী ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নেওয়া হলো, টাকা আসছে না গেছে? এটা কি ফেরত দিতে হবে না কি হবে না? যদি রিফান্ডেবল হয় লায়াবিলিটি, আর যদি নন রিফান্ডেবল হয় তাহলে এটা হলো ইনকাম। ঠিক আছে? র গ্রুপে ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিয়া 1 লাখ টাকা পেয়েছ, কি পাইলা? টাকা, টাকাই তো পাইছো। তাহলে ক্যাশ কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। তাহলে কি পারপাসে পেয়েছো? এটা কি এই ফান্ডের ব্যবসা না? তাহলে এটা কোথায় যাবে? রেভিনিউতে যাবে। আর যদি প্রোডাক্ট হইতো তাহলে সেলস যাবে। আচ্ছা, আর তাহলে রেভিনিউটাকে সার্ভিসও বলতে পারি। তাহলে সার্ভিস ফি কি হবে? ডেবিট না ক্রেডিট? হ্যাঁ, নাকি দুইটাই ডেবিট হবে? দুইটাই ডেবিট করে হয়ে থাকবে না তো? হ্যাঁ, তাহলে এই যে রেভিনিউ পাইলাম, এটা কেন এটা রেভিনিউ হয়েছে? এটা কেন ইনকাম, লায়াবিলিটি না? এই টাকাটা ফেরত দেওয়া লাগবে। যদি ফেরত দেওয়া লাগতো তাহলে এটা লায়াবিলিটি। এখন তুমি তার কাছ থেকে ফি 3 বছরেরটা একবারে পাইছো, একটা ডেলিভারি দিছো, এখন বাকি দুইটা ডেলিভারি দেও নাই। টাকা পাইছো কত? 90,000 টাকা, প্রতি বছর 30,000 টাকা করে। খুরশেদ ভাই একটা ক্লায়েন্ট নিয়ে আসলো, কথার কথা প্রত্যেক বছর 30,000 টাকা করে, 3 বছরের ডেলিভারি দেওয়া হয়েছে 1 বছরের, তাহলে 1 বছরের কত? তো পাইছো কত? 90,000 টাকা। তো তাইলে কি 90,000 টাকা কি অ্যাসেট, কি বলে ইনকাম? ইনকাম কত? 30,000। আর বাকি কত মনে থাকবে? বিষয়টা তো বুঝছো? সেটা তো লায়াবিলিটি না, নাকি অ্যাডভান্স ডিপোজিট পেমেন্টে দেখাবেন এসেট সাইডে? এস লাগাই দিয়েছেন? এসেট মানে তো হলো টাকা চলে যাবে, টাকা চলে গেছে না আসছে? তা আসলে এটা লায়াবিলিটি কেন? এটা অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার নাম দিয়ে কারেন্ট লায়াবিলিটি লিখতে হবে। আমরা লিখি না অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার? এখন বুঝছেন লায়াবিলিটি কেন? আর এরকম অঙ্ক যদি খালি এটা থাকতো, অ্যাডভান্স ডিপোজিট পেমেন্ট এসেট সাইডে দিয়ে আরে 1,20,000 টাকার ডিফারেন্স, ব্যালেন্স শিট মিলে না, আমি মিলবো কই থেকে? দুইটাই তো ডেবিট করে বেরিয়েছে। হ্যাঁ, এখন বুঝতে পারতেছো ফেসটা কোন জায়গায় লাগে? হ্যাঁ, এই জন্যই বলছি যে ডেবিট ক্রেডিট ভালো করে শিখো। বইয়ের এই ব্যক্তিবাচক বস্তুবাচক আইবাচক দিয়া মাথার মধ্যে ডেবিট ক্রেডিট ঠিকভাবে ধরবে না। হ্যাঁ, কারণ লোকা বেশি হলেও যদি আজকে বাচ্চা থাকতো, তারে যদি প্রশ্ন করতো যে ব্যক্তিবাচক বস্তু, আপনার তো এটা ফর্মুলাটা আবিষ্কার করছেন, এখন ব্যক্তিবাচক বস্তুবাচক দিয়ে আমার এটা বুঝাই দেন, অ্যাডভান্স রিসিভ কাস্টমার এসের সাইডে, ও কই বোঝায় আমি একটু বাথরুমের থেকে আসি, আত্মহত্যা করে এই জগতে চলে যায়। এত কমপ্লেক্স হয়ে গেছে জিনিসগুলো আস্তে আস্তে। সুইসাইড কইরা এমন বিপদে পড়তো, ও সুইসাইড কইরা বাথরুম দিয়ে আল্লাহর কাছে চলে যেত। তো পার দিছিল। ঠিক আছে, যাই হোক, তাইলে অ্যাসেট আর লায়াবিলিটি বুঝতে পারতেছো? অ্যাসেট হইলো এর থেকে এটা শুরু হয়েছে, জন্ম হয়েছে টাকা বাইর করে দিয়া, টাকা চলে যাওয়া দিয়া। লায়াবিলিটির জেনারেল ফর্মুলাটা হইলো টাকা আসা দিয়ে এটা শুরু হয়েছে। ওই টাকা আসছে, নাহলে টাকা জাতীয় কিছু আসছে, টাকা এবং টাকা জাতীয় কিছু আসছে, এই জন্য এটা ফেরত যদি দিতে হয় তাহলে লায়াবিলিটি, আর ফেরত দিতে না হইলে এটা ইনকাম। পরিষ্কার?
মনে থাকবে? জি স্যার। তুমি তোমার বাবার কাছ থেকে একটা টেবিল ডোনেশন পাইছো, কি হবে? ধরো টেবিলটা বাজার থেকে কিনে আনছো, টেবিলটার দাম 10,000 টাকা। ডেবিট ক্রেডিট কি হবে? টেবিল ডেবিট মানে ফার্নিচার আর কি। ডেবিট ক্রেডিট কি হবে? ক্রেডিট ক্যাশ। আসছি টেবিল ডেবিট ফার্নিচার ক্যাশ ক্রেডিট। এমনকি এটা তুমি যে তোমার আব্বার কাছ থেকে পাইছো, এটা কি ক্যাশ টাকা দিয়ে কিনে পাইছো না এমনি পাইছো? তাইলে ওই জায়গাটার কি হবে? ক্যাশের পরিবর্তে কি হবে? ক্যাপিটাল ক্যাশের ক্যাপিটাল হবে কেন? সমস্যা হ্যাঁ, তাইলে এখানে ক্যাশ কি হবে? ক্যাশের পরিবর্তে কি হবে? ডোনেশন রিসিভ। ডোনেশন রিসিভ বা ডোনেশন। ডোনেশনটা ডেবিট না ক্রেডিট? এই ফেস লাগাই দিছো নাকি? ডোনেশন ডেবিট সাইডে সাবস্ক্রিপশন ডোনেশনের হয়ে থাকবা। হ্যাঁ, ডোনেশন দেখেই কি মাথা নষ্ট? সাবস্ক্রিপশন ডোনেশন দিয়ে হয়ে থাকবা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের মধ্যে। তাইলে ওই দিক দিয়েও খরচ, ওইটাও ডেবিট করছো, ওইটাও ব্যালেন্স শিটে গিয়ে দেখবে দুই সাইড মিলে না, কেন মিলে না? ডাবল ডিফারেন্স হয়ে গেছে। 20,000 টাকা বলে খায় ফেলাইছে, বল মাসে। কেন হয়েছে? তুই দুইবার ডেবিট করছো তো এটা হবে। এখন বলো ডোনেশন রিসিপ্টটা কোন সাইডে হবে? ক্রেডিট সাইডে হবে। কোথায় বসবে? এসএপি তে বসবে লায়াবিলিটি নাকি ইনকাম স্টেটমেন্টে বসবে? বাপের টাকা ফেরত দিবা? আরে অ্যাসেট তো টেবিল হয়ে গেছে, আবার অ্যাসেট করতেছ। আমার হয় লায়াবিলিটি হবে, না হলে ইনকাম হবে ডোনেশনটা। অ্যাসেট তো টেবিল করেই ফেলাইছি। আমি ক্যাশ ক্রেডিট না করে আমি ডোনেশন রিসিপ্টটাকে ক্রেডিট করছি। ডোনেশন যেহেতু বাবার কাছ থেকে, আমার বাবা আমাকে খুশি হয়েছে যে বাবা তোরা তো আমি কিছু দিতে পারলাম না, আমার ঘরের একটা টেবিলই আছে, তুই আমার ছোট ছেলে শুধু আমার টেবিলটা নিয়ে যা। বড় ছেলে বাপ বাড়ি দখল করে ফেলেছে, এই করছে এই করছে, তোরা তো বাবা কিছু দিতে পারলাম না, তুই আমার টেবিলটা দিয়ে যা। এই যে তোমাকে টেবিলটা দিছে, এটা কি ফেরত দিতে হবে বাবাকে টাকা? তাহলে এটা কি তোমার ইনকাম না? তাহলে এটা কোথায় বসাইবা? আদার ইনকামে পিএনএল এ বসাইবা। কি হিসাবে বসাবা? ডোনেশন রিসিভ হিসাবে বা ডোনেশন হিসাবে। এখন ডোনেশন থেকে সাবস্ক্রিপশন ডোনেশনে লেখলা, তাহলে কি হবে? সুতরাং রিয়েল লাইফ এক্সাম্পল শিখো, মনে থাকবে এটা। এটা ঠিক ঠিক আছে? এন্ট্রিটা বুঝছো? আপনি কি এটা বুঝতে পারছেন? কোনো সমস্যা হয়নি তো? কারণ আমি তো ক্যাশটাকে ক্রেডিট করছি, ক্যাশের পরিবর্তে ডোনেশনটা ক্রেডিট করবো, যেহেতু ক্যাশ না যায় ডোনেশন আসছে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখতে হবে। ঠিক আছে, এখন হারুন মিয়া ব্যবসা শুরু করলো। হারুন মিয়ার স্ত্রী তার গহনা বিক্রি করে 500 টাকা দিল। এন্ট্রিটা কি হবে? বিক্রি করে ফেরত দিতে হবে। 500 টাকা কি হিসাবে লিখবা? আদার পেয়েবল লিখবা। আদার পেয়েবল লিখবা, সুবিধা কোথায়? হ্যাঁ, নাকি ওর বউয়ের দেশে থেকে আদার পেয়েবল লিখবা না? যদি বলে থাকে যে এটা আমাকে পরে ফেরত দিয়ে দিও, তোমার এখন সমস্যা আছে, তুমি এই ফেরত দিয়ে দিও, আমাকে স্বর্ণ কিনে দিয়ে দিও, আদার ইনকামে নিয়ে যাবে। একটু আগে যেটা দিছো বাপেরটা আর বোর্ড তো একই, তাই না? এটা কি আর চিন্তা? হ্যাঁ, বিষয়টা তো সিম্পল। 500 টাকা দিছো, এটা আবার ফেরত দিবা, নেওয়ার সময় বেশি করে নিও, 500 টাকা দিবি। যদি এমন হয় আদার ইনকাম। কি বিষয়টা কি বোঝা যাচ্ছে? তুমি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছো, মালিকের গরু কিনা বাবদ 50,000 টাকা দিয়ে দেওয়া হইলো। মালিক বলছে এটা, মালিক তো 5 জন আছে, এটা আমার নামে লিখে রাখো। কি হবে? ক্যাশ ক্রেডিট হইলো। ডেবিট
কি হবে? রিলেটেড পার্টি কি নামটা কি? ডাইরেক্টরস লোন। ডাইরেক্টরস লোন লেখো তাহলে যেটা আমরা যেটা লিখি স্যার না ফাইন্যান্সিয়াল এটা তো ক্যাটাগরি বাট ভিতরে ডাইরেক্টরস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাইরেক্টরস লোন হবে। ডাইরেক্ট ডাইরেক্টরস লোন লোন ফ্রম ডাইরেক্টর উইথড্রটাই আমরা Withdrawal তুমি বলছো সেটি আপনার ওই কনসেপ্ট মানে একবারে ইন্টারমিডিয়েট বাজেট তুমি প্রোপাইটরশিপ হলে তুমি ড্রয়িংস লিখতে পারো, অসুবিধা নাই। আর এমনিতে ডাইরেক্টর ড্রয়িংস লিখে বলা হবে না, বাট ডাইরেক্টর লোন লিখে। যদি প্রোপাইটরি দেখতে হবে কোম্পানির অঙ্কটা কি কোম্পানি লিমিটেড কোম্পানি না প্রোপাইটরশিপ। লোন যদি মাফ করে দেয় গুড কোশ্চেন, তাই উত্তর দাও। তোমরা তিনজনের যে কোনো একজন উত্তর দাও। কত টাকা মাফ করে দিল? হ্যাঁ, কত টাকা মাফ করে দিল? 1 কোটি টাকা ব্যাংক লোন মাফ করে দিল, এটি বলো। ব্যাংক লোন কমছে না বাড়ছে? তাহলে ব্যাংক লোন আগে কি ছিল, ডেবিট না ক্রেডিট ছিল? তাহলে ব্যাংক লোন এখন কি হবে? ব্যাংক লোন তো ডেবিট হবে, এতে তো কোনো সন্দেহ নাই। ক্রেডিট হবে কি? কনফিডেন্স তো অসুবিধা নাই কেন? আদার ইনকাম। হ্যাঁ, আপনাদের তো মাপ ওই একই জিনিস ওই কনসেপ্টই বা ইন্টারেস্ট ইনকাম লিখবা। ইন্টারেস্ট ইনকাম লেখো, এটা আদার শব্দ লেখো। ক্যাটাগরিটা হ্যাঁ, ইন্টারেস্ট ইনকাম লেখো, আদার ইনকামই বসবে। ব্যাংকে যদি টাকা জমা রাখো, ব্যাংক যদি ইন্টারেস্ট দেয়, সেটা যেমন ইন্টারেস্ট ইনকাম লেখো, এটা কোথায় লিখো? গুড, এই তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আসছে। তোমরা প্রত্যেকেই কি করবা, যা কিছু শিখবা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে অ্যাসেট লায়াবিলিটি নিয়ে কোনো অসুবিধা নাই। এবার আসো বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট জিনিসটা কি? বিজনেস এন্টিটি কনসেপ্ট হলো মালিকরে ব্যবসা থেকে আলাদাভাবে দেখবা। মালিকরে আলাদা একটা ব্যক্তি মনে করতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। মালিক যদি কোনো কারণে টাকা দেয়, এটারও হিসাব দিতে হবে। মালিক যদি কোনো কারণে এখান থেকে টাকা নেয়, এটাও হিসাব দিতে হবে। এর মনে এই নয় যে স্যার আপনার কোম্পানি আপনি যা খুশি তা করেন। তাইলে সমস্যাটা কি হবে জানো? এই বিজনেস এন্টিটি কনসেপ্টটা কেন আসে এটা তোমাকে বুঝতে হবে। একটু পরে এসে মালিকের কাজের মেয়ে স্যার রে কইছে একটু বাজারের টাকা দেন, কোন থেকে টাকাটা নাই করে দিব। বুঝতে পারছো? ও ড্রাইভারে কইব গাড়ির তেল নাই, ওই স্যারে কইছে 50 লিটার তেল নিয়ে নিতে। স্যার বলে কই ঢাকার বাইরে যাইব, ওই স্যারের নাম মাঙ্গাইয়া ড্রাইভারে স্যার সাহায্য বইতে হবে, কাজের বিটি রহিমও স্যার সাহায্য বসে থাকবে। এই কারণে বিজনেস এন্টিটি কনসেপ্ট হয়েছে। বিজনেস এন্টিটি কনসেপ্ট হলো যে ভাই আপনি মালিক না শ্রমিক, আমার কিছু টাকা দরকার না, আপনি টাকা নিছেন আমি আপনার নাম লিখে রাখবো। আপনি যদি মালিক হন, টাকা দিয়েছেন 10 লাখ টাকা, কালকে এসে 1 লাখ টাকা উঠায় নিয়েছেন, আসলে ভাই আপনি দিয়েছেন 9 লাখ টাকা, আপনার ক্যাপিটাল 1 লাখ কমে গেছে, আমি আপনারা দিয়ে দিছি। দিস ইজ কল এন্টিটি কনসেপ্ট। ঠিক আছে? যে আপনার ওয়াইফ এসে গতকালকে 10,000 টাকা নিয়েছে আপনার ক্যাপিটাল থেকে মাইনাস, আমি আপনারা 10,000 টাকা দিয়ে দিছি। আপনি ওইখানে ভাড়ার জন্য নিছেন 5,000 টাকা, আপনার এখানে ভাড়া লাগছে 1,000 টাকা, আপনার 4,000 টাকা আপনার ইয়ার থেকে ক্যাপিটাল থেকে কর্তন হবে, আমি 4,000 টাকা দিয়ে দিছি। দিস ইজ কল বিজনেস এন্টিটি কনসেপ্ট। মালিক এন্টিটি মানেই তো বিজনেসের মালিকের সাথে রিলেটেড যারা, বিজনেস এন্টিটি কনসেপ্ট। মালিককে ব্যবসা থেকে আলাদাভাবে রাখতে হবে। মালিক টাকা দিলেও এটা আলাদাভাবে লিখতে হবে, মালিক টাকা নিলেও সেটা আলাদা দিতে হবে। মালিককে সবসময় একজন পাওনাদার মনে করতে হবে। সে যখন ক্যাপিটাল দিছে ধরে নিতে হবে সেটা পাওনাদার। ক্যাপিটাল দিছে, পুঁজি দিছে, কি মানুষ পুঁজি দেয় কেন? পুঁজিটা ফেরত নেওয়ার জন্য না? মানুষ একটা গরু কিনে টাকা দিয়া, সে প্রথম আগে কি লাভ নিবে না আগে আসল উঠাবে? আগে আসল উঠায় আসলটা সরাবে, তারপরে লাভের টাকায় লাভ কিনবে। এটা হলো বিজনেসের নিয়ম। সে পুঁজিটা সরাবে যাতে করে কোনো কারণে গরুটা মারা যদি যায়, আল্লাহ মাফ করে কোনো বিপদে আসে যায়, আবার যেন সে ঘুরে দাঁড়াতে পারে। পুঁজির নিয়ম হলো পুঁজি সরাতে হবে, আগে পুঁজিটাকে আদায় করতে হবে। তাহলে পুঁজি হলো ক্যাপিটাল হলো রিফান্ডেবল, ফেরত দিতে হবে মালিককে। যদি কোনো মালিক কোনো ব্যবসা করতে গিয়া পুঁজি ফেরত না পায়, তার মানে
সে ভুল করেছে। এটা তার বিরাট বড় অনিষ্টর কারণ। বেশিরভাগ মালিক পদের ফকির হয়ে যায় পুঁজি ফেরত না পাওয়ার কারণে। হ্যাঁ, এন্টিটি কনসেপ্ট অল আর এন্টিটি কনসেপ্ট। হ্যাঁ, এন্টিটি কনসেপ্ট। তাহলে অ্যাসেট শিখলাম, লায়াবিলিটি শিখলাম, বিজনেস এন্টিটি কনসেপ্ট শিখলাম। এখানে যা ছাতা মাথা পড়া আছে আমি আজকে যা বলে দিছি এটাই পাবো। এটা তোমরা দেখে নিও, এর পরবর্তীতে আজকে আলোচনা করো। আজকের মতো আলোচনা ইনশাল্লাহ এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অনেক পার্টিসিপেটরি অনেক কিছু করেছো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।